প্রচার সরগরম নির্বাচনী মাঠ, ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। রংপুরে আছে বিএনপির নির্বাচনী জনসভা, থাকবেন তারেক রহমানও। এবং দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন সুষ্ঠু হবে না, জামায়াত ইসলামীর হুঁশিয়ারি। দেখছেন এটি নিউজ, বিকেল 4টার দেশের খবরের সঙ্গে আছি আমি মেহেদি মৃথাব। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। শুরুতে বিলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। জমে উঠেছে নির্বাচনী প্রচার। সারা দেশের ৩০০ আসনের অসংখ্য জনপদে মানুষের মুখে মুখে একটাই প্রসঙ্গ, ভোট। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও শহরের সেনুয়াপাড়া থেকে নির্বাচনী প্রচারের খবর নিয়ে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, আসনে 20 জন প্রার্থী এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বলাই চলে যে ঠাকুরগাঁও 1 আসনে হেভিওয়েট প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও যে সদর আসনে এই আসনে নির্বাচন করছেন এবং মাঠ চষে বেড়াচ্ছেন। আমরা দেখছি প্রতিনিয়ত বিভিন্ন গণসংযোগে তিনি কথা বলছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও এই আসনে নির্বাচন করছেন জামায়াতের আরেক প্রার্থী দেলোয়ার হোসেন, তিনিও মাঠ চষে বেড়াচ্ছেন। অর্থাৎ বেলা যত ঘুরাচ্ছে এবং সময় যত সংকট হচ্ছে ততই কিন্তু আমরা দেখছি যারা বিভিন্ন ধরনের প্রার্থী রয়েছে এবং নেতাকর্মীরা এবং যারা সমর্থকরা রয়েছে তারাও নানা ধরনের প্রতিশ্রুতি কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা নির্বাচিত হলে আগামীতে ঠাকুরগাঁয়ের 1984 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে ধরনের উন্নয়ন হয়নি তার চেয়ে বেশি উন্নয়ন তারা করবেন বলে এই ধরনের নানা প্রতিশ্রুতি দিচ্ছে। অন্যদিকে যারা ভোটাররা রয়েছেন তারাও কিন্তু তাদের জায়গা থেকে নানা হিসাব নানা অঙ্ক করছেন এবং তারাও ভাবছেন যে আগামী নির্বাচনে কাকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং কারা এই ঠাকুরগাঁয়ের পট পরিবর্তন করবে, ঠাকুরগাঁয়ের উন্নয়ন সহ আনুষঙ্গিক যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলো করবে। এবং এখন যে নির্বাচনী যে প্রচারণা আমরা যে জায়গাটিতে রয়েছে, এখানে বিএনপি মহাসচিবের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আসনে তারই যে নেতাকর্মীরা রয়েছেন তারা নির্বাচনী প্রচারণা করছেন। যদি মোটা দাগে শুধু জানতে চাই কেন বিএনপি মহাসচিব বা আপনাদের ধানের শীষ প্রতীক এবারে? ধন্যবাদ আপনাকে। আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই ঠাকুরগাঁও এই পৌরসভায় উনি চেয়ারম্যান ছিলেন। ওনার বাবা এখানকার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। মহাসচিবের একটা বিষয় যে উনি সাধারণ মানুষের কাছে অনেক পরিচিতি লাভ করেছেন, কারণ এটা হচ্ছে উনি একদম জনগণের সঙ্গে সব সময় কাজ করেছেন। তারপরে দীর্ঘদিন রাজনীতি এবং প্রবীণ রাজনীতিবিদ হিসেবে ওনার একটা জায়গা রয়েছে। সেটা তো রয়েছে এবং তার মধ্যে একটা সততা রয়েছে যে ওনার মধ্যে কোনো ধরনের দুর্নীতির কাজ করেনি। অসংখ্য ধন্যবাদ। কি মনে করেন যে কতটুকু পরিবর্তন হবে ধানের শীষের প্রতীকের প্রার্থী এখানে নির্বাচিত? ঠাকুরগাঁও সদরে মির্জা আলমগীর বিকল্প কোনো কিছু নাই। মির্জা আলমগীর নেতা, যিনি মানবিক নেতা, যিনি মানুষের পাশে সবসময় ছিল এবং উনি দীর্ঘদিন রাজনীতিতে উনি মানুষের উপকার ছাড়া ওনার হাতে কোনো ক্ষতি ঠাকুরগাঁও জেলা কারো হয়নি এবং কারো বাংলাদেশে কারো হয়নি। আমরা ওনার বিকল্প কাগজ চিন্তা করতেছি। ইনশাআল্লাহ 100% আশা করি আমাদের নেতা বিপুল ভোটে জিতবে না, বিপুল ভোটে জিতবে আমার আশাবাদ। সব মিলিয়ে প্রত্যাশা করছেন যারা রয়েছেন বিএনপির এখানকার নেতাকর্মীরা সমর্থকরা তারা তো প্রতিদিনই দিন রাত উজাড় করে ঘুরছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তারা বলছেন যে তাদের যে মহাসচিব রয়েছেন এবং বিএনপির প্রার্থী রয়েছেন তিনি আগামী নির্বাচনে জয়লাভ করবেন। মেহেদী। সামাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ সামাদ, তিনি জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী হালচাল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রংপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। দীর্ঘ 20 বছর পর রংপুরে যাচ্ছেন তিনি। তারেক রহমান বগুড়া থেকে সড়ক পথে রংপুর যাচ্ছেন। প্রথমে বিকেল 3:45টায় তিনি রংপুরের পীরগঞ্জে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সরাসরি যাবেন রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়। বিকেল 5টায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রংপুর কালেক্টরেট মাঠে। এখানে আসলে বিএনপি নির্বাচনী যে জনসভা, সেই জনসভার স্থলে আপনাকে জানিয়ে রাখতে চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই জনসভার স্থলে বক্তব্য রাখবেন। যদিও কিন্তু এখনো তবে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু ইতিমধ্যে এছাড়াও রংপুর বিভাগের আসিয়া যারা মনোনীত প্রার্থী অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থীরাও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। রংপুর কালেক্টর যে মাঠ রয়েছে এখানে কিন্তু বিএনপি নেতাকর্মী ভক্ত সমর্থক কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু এই মাঠটা কিন্তু ভরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এই মুহূর্তে মির্জা ফখরুল নেতাকর্মী রয়েছে
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব এখন মির্জা পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং তারপরে রংপুরের দিকে রওনা দিবেন এবং সর্বশেষ এখানে বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, বিকেল 4টার দেশের খবরে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বিকেল 4টার দেশের খবরে। দর্শক, বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম, রংপুরের পীরগঞ্জের জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, আমাদের বিস্তারিত জানাবেন। জনাব তারেক রহমান রংপুরের আগমন এবং শহীদ আবু সাইদের কবর জিয়ারতের কি তথ্য রয়েছে আপনার কাছে? যে জুলাই আন্দোলনে প্রথম যিনি শহীদ হয়েছিলেন রংপুরের পীরগঞ্জের আবু সাইদ, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। আবু সাইদ বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন এবং তিনি যখন এই বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হন তারপরই এই আন্দোলন বেশ জোরদার হয় এবং তার মৃত্যুতে সারা দেশের মানুষকে বিষয়টিকে খুব আলোড়িত করে এবং তার আত্মত্যাগকে সবাই স্মরণ করে থাকেন। আমরা জানি বিএনপি যেহেতু দীর্ঘদিন থেকে তারা বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের গুম খুনের বিরুদ্ধে তারা লড়াই করেছে, সেই জায়গাতে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত সরকারের পতনের পর সেই কারণে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে বিএনপিও তাদেরকে শ্রদ্ধার চোখে দেখেন এবং তাদেরকে স্মরণ করেন বিভিন্নভাবে। আমরা দেখেছি বিগত সময়ে যে সমাবেশগুলো হচ্ছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন, নির্বাচনী প্রচার সফরে রয়েছেন। তার বেশ কয়েকটি সমাবেশ ইতিমধ্যেই হয়েছে। যে সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানেও জুলাই আন্দোলনের যারা শহীদ পরিবার এবং আহত তাদেরকে সেই সমাবেশগুলো আলাদা জায়গা থাকে, তাদেরকে সেখানে স্থান বসার জায়গা থাকে এবং তাদেরকে যে বিএনপি তাদেরকে শ্রদ্ধার চোখে দেখেন, তাদের অবদানকে স্মরণ করেন, সেটার অংশ হিসেবেই এই রংপুরে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি রয়েছেন নির্বাচনী সভা। তার আগে তিনি এই পীরগঞ্জের যে আবু সাইদের যে কবর যেখানে রয়েছেন, আবু সাইদের কবর জিয়ারত করতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইতিমধ্যেই বগুড়ায় গতকালকে রাতে তিনি বগুড়াতে ছিলেন। গতকাল রাত 12:30টার দিকে বগুড়াতে একটি সমাবেশ হয়েছে, তারপরে তিনি রাত্রি যাপন করেছেন বগুড়াতে। সেখানে থেকে আজকে জুমার নামাজ আদায় করেছেন বগুড়ার সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়ে তিনি এই রংপুরের উদ্দেশ্যে রওনা করেছেন। তবে পথে দুটি পথসভায় অংশ নিচ্ছেন। সেই কার্যক্রম শেষ করে তিনি উদ্দেশ্যে রওনা করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে পৌঁছাবেন। আমরা জানতে পেরেছি তিনি একেবারেই কাছাকাছি রয়েছেন। তার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই তিনি খুব কাছাকাছি আছেন। কিছুক্ষণ পরে তিনি এইখানে আসবেন এবং আবু সাইদের কবরের পাশে তিনি কবর জিয়ারত করবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। এর মধ্য দিয়ে বিএনপি জুলাই আন্দোলনের প্রথম শহীদকে স্মরণ করার মধ্য দিয়ে সকল শহীদকেই তারা স্মরণ করতে চাচ্ছে। এর আগেও এই কর্মসূচিটি করেছিলেন চেয়ারম্যান, অনুরোধে এই সফরটি বাতিল করেছিল। এখন যেহেতু তিনি রংপুরে নির্বাচনী তার আগে তিনি কবর জিয়ারত পর রংপুর সেই সমাবেশে যোগ দেবেন। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান যে নির্বাচনী সফর এবং আবু সাইদের কবর জিয়ারত করবেন তার খবর আমার কাছে রয়েছে। আমিনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের পীরগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। বিকেল 4টার দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বিকেল 4টার দেশের খবরে। শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার না হলে এবং দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজ কথা বলেছেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে দলীয় প্রার্থী মোহাম্মদ মহসিনের সমর্থনে বাঞ্ছারামপুর বড় বাজার খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। আমাদের জামায়াত ইসলামীর যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। খুনিদেরকে গ্রেফতার করতে হবে।
আর যেন জামাত ইসলামী সহ কোন দলের প্রার্থীদের উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। এই ছিল বিকেল 4টার দেশের খবর। সঙ্গে থাকায় ধন্যবাদ।